হ্যালো এভরিবডি। সো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি। চ্যাপ্টারটার নাম গ্যাস ল। এই চ্যাপ্টারটা আমরা শুরু করব আজকে ক্লাস 9th আইসিসি বোর্ডের জন্য। হাউএভার দিস চ্যাপ্টার ইজ ভেরি ইউজফুল ফর ক্লাস 11th অলসো, কারণ কি ফিজিক্সে ক্লাস 11th সেম চ্যাপ্টার থাকবে। ডেফিনেটলি লেন্থ, ব্রেথ অ্যান্ড দ্য ডেপথ অফ দ্য চ্যাপ্টার উইল বি মাচ বিগার ইন ক্লাস 11th, বাট মোর অর লেস দ্য বেসিক পার্ট অর দ্য কোর পার্ট যেটা থাকে সেটা কিন্তু বেসিক্যালি সেম। ঠিক আছে, তো আজকে যদি ভালো করে বোঝা থাকে এবং বেশ কিছু কনসেপ্ট যদি আজকে আমি করে নিতে পারি, তাহলে কিন্তু আমার পরবর্তী দিকেও এটার একটা বিশাল বড় ফ্যাক্টর আমার লাইফে কাজ করবে। সো উইথ দ্যাট গুড নোট, আশা করি বুঝতে পেরেছো চ্যাপ্টারটা কতটা ইম্পর্ট্যান্ট। আমরা চ্যাপ্টারটাকে শুরু করি। সো সবার প্রথমে এই চ্যাপ্টারটাতে আমরা বোঝার চেষ্টা করব গ্যাসকে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি উই আর টকিং অ্যাবাউট গ্যাস লস। সো ডেফিনেটলি আমাকে বুঝতে হবে গ্যাস ল সম্বন্ধে, মানে গ্যাস সম্বন্ধে বুঝতে হবে। সো গ্যাস সম্বন্ধে বলতেই আমরা ছোটোবেলা থেকে গ্যাস নিয়ে অনেক কিছু পড়ে এসেছি, যে গ্যাস বলতে এমন জিনিস যার মলিকিউলগুলো খুব দূরে দূরে থাকে। মানে ধরো একটা কন্টেনারের মধ্যে গ্যাস রাখা আছে, সো তার মানে হচ্ছে হলো এর মধ্যে যে ইন্টার পার্টিকেল স্পেসটা, ঠিক আছে, ইন্টার পার্টিকেল যে স্পেসটা তোমরা হয়তো নাম শুনেছো ইন্টার মলিকিউলার স্পেস, কিন্তু সবসময় তো মলিকিউল থাকবে এরকম হতে পারে না, মনো অ্যাটমিক গ্যাস। সো এনিওয়েজ আমি তাই জন্য নর্মালি বললাম ইন্টার পার্টিকেল স্পেস, ঠিক আছে। সো এই যে ইন্টার পার্টিকেল স্পেসটা হবে গ্যাসের, ঠিক আছে, গ্যাসের যে ইন্টার পার্টিকেল স্পেস হবে সেটা কি হবে, সেটা প্রচণ্ড বেশি হবে, ভেরি লার্জ হবে, ভেরি লার্জ হবে। ছোটবেলা থেকে পড়ে এসছো, একদম কারেক্ট পড়েছো, কোনো কিছু ভুলভ্রান্তি ছিল না, এরকমই হয়। এটা ছাড়া এখানে আমি এখান থেকে কি জিনিস পাবো, একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস যেটা গ্যাসের ডেফিনেশনটাকে পুরোপুরি আলাদা করে দেয়, এইখান থেকেই আসবে এবং সেটা আজকে আমরা বুঝবো। দেখো, এই যে দুটো পার্টিকেলের কথা বলছি, ধরো কন্টেনারের ভলিউম, এখানে কি কন্টেনার আছে, সো কন্টেনারটার ভলিউম ধরো আমি লিখলাম ভি কন্টেনার, ঠিক আছে। ডেফিনেটলি এটার মধ্যে তুমি বলবে স্যার পার্টিকেলগুলোরও তো কিছু ভলিউম আছে, সো আমি এটা লিখলাম ভি গ্যাস মলিকিউলস, ঠিক আছে। কিন্তু একটা বড় কন্টেনারের মধ্যে যেহেতু ইন্টার পার্টিকেল স্পেস বিটুইন দ্য গ্যাস মলিকিউলস আর ভেরি লার্জ, তার মানে নাম্বার অফ গ্যাস মলিকিউলস ইন দ্যাট কন্টেনার উইল বি ভেরি লেস। যেহেতু দুটো মলিকিউলের মধ্যে ইন্টার মলিকুলার স্পেসটা অনেক বেশি, তাহলে নাম্বার অফ মলিকিউলস ইন এ সার্টেন অ্যামাউন্ট অফ ভলিউম উইল বি ভেরি লেস। তাহলে আমি কি বলতে পারি যে এই গ্যাস মলিকিউলের ভলিউমগুলো টোটালিটিতে ভি কন্টেনারের থেকে অনেক কম হবে, বলতে পারি। কারণ কি নাম্বার অফ গ্যাস মলিকিউলস একটা কন্টেনারে খুব কম থাকবে, বিকজ দেয়ার ইন্টার পার্টিকেল স্পেস ইজ ভেরি লার্জ। ঠিক, যেহেতু কন্টেনারের থেকে এটা খুব কম, তাহলে এই গ্যাস মলিকিউলগুলো এই নিজের ভলিউমটা ছাড়া, এই যে নিজের যে ভলিউমটা, এই ভলিউমটা ছাড়া বাকি সব জায়গায় ইতি উত্রি যাত্রা করতে পারবে। মানে বাকি যে ভলিউমটা আছে, দ্যাট ইজ ভি কন্টেনার মাইনাস ভি গ্যাস মলিকিউলস ইজ ভলিউম অ্যাভেলেবেল। মানে এইটা হলো সেই অ্যাভেলেবেল স্পেস যেখানে এই গ্যাস মলিকিউলগুলো যে কোনো সময় যেতে পারে। গ্যাস মলিকিউলের যে ভলিউমটা সেটা এইটুকু হতে পারে, কিন্তু ও কিন্তু বাকি পুরো ভেসেলটার মধ্যে নিজেরা যাতায়াত করতে পারে, খেলতে পারে। সো দ্য আদার পার্ট অফ দ্য ভেসেল আদার দ্যান দ্য গ্যাস মলিকিউলস, যেখানে দ্য মলিকিউলস ক্যান প্লে, বুঝতে পারছো, মলিকিউল যেখানে প্লে করতে পারছে তাকে আমরা ভলিউম অ্যাভেলেবেল বলছি, ঠিক আছে। এটাকেই আমরা ভলিউম অফ দ্য গ্যাস বলে ডিনোট করি। তাহলে কেউ যদি জিজ্ঞেস করে একটা কন্টেনারে দুটো গ্যাস মলিকিউল আছে, তাহলে গ্যাসের ভলিউম কত, গ্যাসের ভলিউম কিন্তু ওই গ্যাস মলিকিউলের ভলিউম না, গ্যাসের ভলিউম হচ্ছে হলো টোটাল কন্টেনার মাইনাস যে গ্যাস মলিকিউলের ভলিউমটা আছে করলে যেটা হবে। কিন্তু কিছুক্ষণ আগে আমরা কি লিখলাম, যে গ্যাস মলিকিউলের যে ভলিউমটা সেটা কন্টেনারের ভলিউমের থেকে অনেক কম, ঠিক। তাহলে যদি কন্টেনারের ভলিউমের থেকে গ্যাস মলিকিউলের ভলিউম অনেক কম হয়, তাহলে কি আমি এটা বলতে পারি যে এই কন্টেনারের ভলিউমটা গ্যাস মলিকিউলের ভলিউমের থেকে যেহেতু অনেক বেশি, তাহলে এটাকে আমি নেগলেক্ট করে জিরো বসিয়ে দিতে পারি?
তাহলে কি আমি এরকম লিখতে পারি যে এই যে ভলিউম অফ দ্য গ্যাস, যে অ্যাভেলেবেল যে ভলিউমটা রয়েছে সেটা অলমোস্ট ইকুয়াল টু কন্টেনারের ভলিউম। কেন কি গ্যাস মলিকিউলের ভলিউমটা কি নেগলিজিবল, গ্যাস মলিকিউলের ভলিউমটা কি নেগলিজিবল। এই জায়গাটা হলো গ্যাসকে বোঝার সব থেকে ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। এই জায়গাটাতে আমি দেখেছি স্টুডেন্টদের মিস হয় এবং সেটার জন্য কিন্তু পরবর্তী দিকে অসুবিধা হয়। তোমাকে বুঝতে হবে গ্যাসের ভলিউম মানে বাদবাকি যে জায়গাটা আছে যেখানে গ্যাস মলিকিউল প্লে করতে পারে সেটা হলো গ্যাসের ভলিউম, ঠিক আছে। আর এখানে আমি একটা খুব ইম্পর্ট্যান্ট অ্যাসাম্পশন নিয়েছি, কি আমি কিন্তু নিয়েছি যে আমার গ্যাস মলিকিউলসদের যে ভলিউমটা আছে, গ্যাস মলিকিউলসদের যে ভলিউমটা রয়েছে দ্যাট ইজ নেগলিজিবল। এইটা সবার আগে আমাকে ক্লিয়ার হতে হবে, খুব ইম্পর্ট্যান্ট পার্ট। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে ভলিউম অফ দ্য গ্যাস কি, ভলিউম অফ দ্য কন্টেনার, অ্যান্ড দ্যাটস হাউ উই স্টার্ট আওয়ার গ্যাস ল। আশা করি সব ক্লিয়ার হলো। এবার আমরা নেক্সট টপিকে যেতে পারি। চলো তাহলে শুরু করা যায় আমাদের নেক্সট পার্ট। তো এরপরে যে জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে হলো এই গ্যাস ল বলে যে চ্যাপ্টারটার নাম, সেইটা কি জিনিস, গ্যাস লটা কি জিনিস। তো সবার আগে মাথায় রাখতে হবে তোমাকে, ফার্স্ট অফ অল ইউ নিড টু অ্যাকসেপ্ট সাম ট্রুথ ইন লাইফ। কি, নো ম্যান অ্যান্ড উইমেন আর অ্যালাইক। পৃথিবীতে কোনো দুটো মানুষ সেম নয়, দুটো মহিলা সেম নয়, পৃথিবীতে দুটো জন্তু জানোয়ারও সেম হয় না, ঠিক আছে। সো সিমিলারলি পৃথিবীতে দুটো গ্যাসও সেম নয়, তাহলে প্রতিটা গ্যাস আলাদা আলাদা বিহেভিয়ার দেখাবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে। দিস আর মলিকিউলস, দিস আর নট এ পিস অফ, তোমার কোনো একটা মেশিনের কথা বলছো, তুমি নিজে বানিয়েছো এরকম কিছু নয়, কিন্তু ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ইটস এ হাইড্রোজেন মলিকিউল, ইটস এ অক্সিজেন মলিকিউল, ইটস এ নাইট্রোজেন মলিকিউল, দিস আর মলিকিউলস। এদের নিজেদের মধ্যে ইলেকট্রনস আলাদা, এদের প্রোটনস আলাদা, তাহলে এদের নিজেদের মধ্যে অ্যাট্রাকশান আলাদা হবে, এদের কেমিক্যাল নেচার আলাদা হতে পারে, এদের স্মেল আলাদা হতে পারে, এদের কালার আলাদা হতে পারে। সো অনেক কিছু ভ্যারিয়েবলস আছে। তাহলে একটা জিনিস ক্লিয়ার হওয়া উচিত, কি যে গ্যাস নিয়ে আমরা কথা বলছি, সেই গ্যাসগুলো হলো অ্যাকচুয়ালি রিয়েল গ্যাসেস। রিয়েল গ্যাসেস মানে এই যে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো তোমরা পড়েছো। আজকে আমার এখানে, তোমার ওখানে নাইট্রোজেন অক্সিজেনের ছড়াছড়ি, আর্গনও আছে, কার্বন ডাইঅক্সাইডও আছে, হ্যাঁ। এগুলো কি গ্যাস, রিয়েল গ্যাসেস। এই রিয়েল গ্যাসেস বিহেভ ডিফারেন্টলি from one another. একে অপরের থেকে আলাদাভাবে বিহেভ করবে, কে, রিয়েল গ্যাসেস। তাহলে কি স্যার অক্সিজেন সম্বন্ধে আলাদা করে পড়বো, নাইট্রোজেন সম্বন্ধে আলাদা করে পড়বো, এইভাবে পড়াশোনা করবো? তাহলে তো স্যার অনেক এরকম গ্যাস আছে, সবারটাকে আলাদা আলাদা করে করবো? না স্যার, আমরা ওভাবে করলে তো জীবনে এগোতেই পারবো না। তাই জন্য ঠিক আগেরটাতে আমরা কি করলাম, একটা অ্যাজাম্পশন নিয়েছিলাম যে গ্যাস মলিকিউলসের ভলিউমটা নেগলিজিবল। যদিও সেটা কিন্তু সব ক্ষেত্রে ট্রু নয়, আমাদের কারেকশান নিতে হয় যদি আমরা অ্যাকিউরেট ক্যালকুলেশন করি। হাওয়েভার আমরা পড়ছি যে গ্যাস লটা, সেই গ্যাস লটার নাম হচ্ছে হলো আইডিয়াল গ্যাস ল। আমরা এই চ্যাপ্টারে যা পড়ব সেটা হচ্ছে আইডিয়াল গ্যাস ল। তার মানে উই আর নট টকিং অ্যাবাউট রিয়েল গ্যাসেস, উই আর টকিং অ্যাবাউট আইডিয়াল গ্যাসেস। সো আইডিয়াল গ্যাসেস, আগের যে আলোচনাটা করলাম যে ভলিউম অফ দ্য গ্যাস মলিকিউলস নেগলিজিবল, এটা আমরা আইডিয়াল গ্যাসেরই একটা অ্যাসাম্পশন। এবার এই আইডিয়াল গ্যাস নেওয়া বলতে আর একটা কী জিনিস এখান থেকে পাচ্ছি, এই এক্ষুনি যে আমি বললাম যে এখানে আমরা একটা প্রবলেম ফেস করি। কি প্রবলেম? যে বিভিন্ন গ্যাস বিভিন্নভাবে বিহেভ করে। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমি বলতে পারি অল গ্যাসেস behave uniformly, মানে
সেম ওয়েতে বিহেভ করবে অ্যাট সিমিলার টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এটা হলো আইডিয়াল গ্যাস। সব গ্যাসেস সিমিলারলি বিহেভ করবে অ্যাট সিমিলার টেম্পারেচার অ্যান্ড প্রেশার। বোঝা গেছে? আইডিয়াল গ্যাস সম্বন্ধে আমাদের আইডিয়া হলো। আমরা যে গ্যাস ল পড়তে চলেছি সেটাতে যে এত বড় একটা অ্যাজাম্পশন আমরা নিয়েছি সেটাও আমাদের জানা থাকা দরকার। ঠিক আছে? যদি আমরা এই অ্যাজাম্পশনটা না নিতাম তাহলে আমরা আমাদের স্টাডি অফ গ্যাস এটা নিয়ে এগোতেই পারবে না তুমি। তাহলে থিংস উইল বিকাম ভেরি কমপ্লিকেটেড। তাই জন্য প্রথমে অ্যাজাম্পশন নিয়ে এগোতে হবে এবং তারপরে যখন তুমি যদি কেউ গ্যাস সম্বন্ধে পরবর্তী দিকে স্টাডি করো হায়ার স্টাডিজে, তখন আরও কিছু কারেকশন ফ্যাক্টরস আসবে, ডিফারেন্ট টাইপস অফ ইকুয়েশন আসবে। যেমনি আজকে তোমরা কিছুটা আইডিয়াল গ্যাস ল মানে ডেফিনেটলি বুঝতে পারছো, উই আর টকিং অ্যাবাউট সার্টেন ইকুয়েশনস যেগুলো দিয়ে গ্যাসের ডিফারেন্ট কাইন্ড অফ প্রপার্টিস ক্যালকুলেট করা যাবে। তো সিমিলারলি যখন আমরা রিয়েল গ্যাসেসে যাব, বিভিন্ন গ্যাসের জন্য বিভিন্ন আলাদা আলাদা ইকুয়েশন হয় এবং সেই ইকুয়েশনগুলো আমাদের ইউজ করতে হয়। কিন্তু সেগুলো তখন করতে পারবো যখন আমি মিনিমাল ব্যাপারটা মানে কমন ব্যাপারটা অ্যাটলিস্ট ঠিকঠাক করে নিই। তারপরে যে গ্যাসের জন্য যে কারেকশন ফ্যাক্টর লাগবে সেটা ওই ইকুয়েশানে ঢুকিয়ে আমরা সেই গ্যাসের জন্য ইকুয়েশন বার করতে পারবো। আমি তোমাদের মোটামুটি একটা আইডিয়া দিতে পেরেছি আশা করি যে অ্যাকচুয়ালি এই গ্যাস ইকুয়েশনসগুলো কী টাইপের হয়। দেয়ার আর ভেরিয়াস কাইন্ডস অফ গ্যাস ইকুয়েশনস, লাইক আমি তোমাকে কয়েকটা নাম বলে দিচ্ছি, লাইক এসআরকে ইকুয়েশন অফ স্টেট, পেং-রবিনসন ইকুয়েশন অফ স্টেট, ঠিক আছে। ভ্যান ডার ওয়ালস ইজ জেনারেলি টট ইন ক্লাস 11-12, বাট আমি আগের যে দুটো বললাম ওগুলো 11-12-তে থাকে না। স্টিমের জন্য একটা ইকুয়েশন অফ স্টেট হয়, অক্সিজেন নাইট্রোজেনের জন্য একটা ইকুয়েশন অফ স্টেট হয়, দ্যাট ইজ কল্ড জিটিসি, ঠিক আছে। এরকম বিভিন্ন টাইপের রয়েছে, তো আমাদের ওগুলো জানার দরকার নেই। উইল হ্যাভ টু কিপ ইট ভেরি সিম্পল বিকজ উই আর গোয়িং টু অনলি স্টাডি আইডিয়াল গ্যাস ল, ঠিক আছে। কিন্তু এটুকু জানার দরকার আছে যে অল গ্যাসেস আর নট আইডিয়াল, গ্যাসেস আর রিয়েল, বাট আমরা আমাদের স্টাডিটাকে সিম্পলিফাইড ওয়েতে করার জন্য আমরা আইডিয়াল গ্যাস ল পড়ছি। ক্লিয়ার হয়েছে সবার কাছে? এবার আমরা পড়ব কাইনেটিক মলিকুলার থিওরি অফ গ্যাস এবং সেই অনুযায়ী আমরা গ্যাসের কিছু স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করব, সো দ্যাট ইউ গেট এ ফেয়ার অ্যামাউন্ট অফ আইডিয়া অ্যাবাউট গ্যাসেস, ঠিক আছে। সো তুমি লিখতে পারো এখানে কাইনেটিক মলিকুলার থিওরি অফ গ্যাস। চলো, ওকে। ফার্স্টেই তোমরা অলরেডি জানো যে গ্যাস কি দিয়ে কম্পোজড হয়। তো জেনারেলি গ্যাসেস আর কম্পোজড অফ মলিকিউলস, ঠিক। যেখানে আমাদের অবশ্যই আমরা জেনে গেছি যে ইন্টারমলিকুলার স্পেস যেটা হবে দ্যাট ইজ ভেরি লার্জ, ঠিক আছে। ইন্টারমলিকুলার স্পেসটা অনেক বেশি হবে গ্যাসের ক্ষেত্রে, আমাদের এটা অলরেডি জানা, ঠিক আছে। সো দে আর বেসিক্যালি মেড আপ অফ মলিকিউলস, কম্পোজড অফ মলিকিউলস, যেখানে ইন্টারমলিকুলার স্পেস প্রচণ্ড হাই হয়, ঠিক আছে। নাম্বার 2, এই মলিকিউলসগুলো কি করে? ধরো এটা একটা কন্টেনার, এখানে ধরো এরকম মলিকিউল আছে, একবার এদিকে যাচ্ছে একবার এদিকে, র্যান্ডম মুভমেন্ট, তার মানে গ্যাস মলিকিউলসগুলো কিন্তু র্যান্ডম মুভমেন্ট করছে, ঠিক আছে। র্যান্ডম মুভমেন্ট করছে, বিভিন্ন কলিশন হচ্ছে, র্যান্ডম। সো এই যে মলিকিউলস আন্ডারগো র্যান্ডম মুভমেন্ট, ঠিক আছে। র্যান্ডম মুভমেন্ট হবে, কোলাইডিং উইথ ইচ আদার, নিজের সাথেও কোলাইড করতে পারে, কোলাইডিং উইথ
each other, colliding with each other and with walls, with walls of the container, walls of the container, কন্টেনারের সঙ্গেও ধাক্কা খাবে। বোঝা গেছে? কন্টেনারের ওয়ালের সঙ্গেও তো ধাক্কা খাবে, যখন ছোট ছোট গ্যাসের বলগুলো এদিক ওদিক ধাক্কা খাচ্ছে, ছোট ছোট গ্যাসের বলগুলো যখন এদিক ওদিক যাতায়াত করছে, তখন কিছুক্ষণ বাদে নিজেদের মধ্যে ধাক্কা খেতে পারে টুকটুক করে, তারপরে গিয়ে কন্টেনারের যে ওয়াল আছে সেখানে গিয়ে ধাক্কা খাবে। সেটা খুব কমন ব্যাপার, ঠিক আছে? সো ধাক্কা খাবে, ওয়ালে গিয়েও ধাক্কা খাবে। এবার আমরা কেন ওয়ালে ধাক্কা খাওয়া নিয়ে কথা বলছি দেখো। ধরো এটা একটা মলিকিউল, এটা ওয়ালে গিয়ে ধাক্কা খেলো, সো ডেফিনেটলি এটা যখন ধাক্কা খাবে এখানে একটা ফোর্স এক্সার্ট হবে ওয়ালে, তাই তো? এখানে একটা ফোর্স এক্সার্ট হবে ওয়ালে, হবে। এবং এই মলিকিউলটা ওয়ালের একটা কোনো এরিয়াতে গিয়ে ধাক্কা খাবে। তো দিস ফোর্স এক্সার্টেড অন দ্য ওয়াল ডিভাইডেড বাই এরিয়া, এরিয়া মানে যে এরিয়াটাতে গিয়ে ওই মলিকিউলটা ধাক্কা খাচ্ছে, এটাকেই আমরা প্রেশার অফ দ্য গ্যাস বলে থাকি, ঠিক আছে? প্রেশার অফ গ্যাস, গ্যাসের প্রেশার কি? কালকে যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য প্রেশার অফ দ্য গ্যাস, তাহলে কি বলবো আমি? এটা হলো ফোর্স এক্সার্টেড বাই দ্য মলিকিউলস অন দ্য ওয়াল পার ইউনিট এরিয়া। চলো লিখে ফেলি, force exerted by molecules on the wall per unit area। এটা হলো আমার প্রেশার অফ এ গ্যাস, এইভাবে আমরা ডিফাইন করি, ঠিক আছে? তোমরা ফিজিক্সেও পড়বে প্রেশার, ঠিক আছে? ফ্লুইড প্রেশার যখন পড়বে একই জিনিসই আছে, আলাদা তো খুব একটা কিছু নেই, সেম জিনিস, ঠিক আছে? সেখানেও আরেকবার এটা আমরা রিভাইজ করে নেবো, ঠিক আছে? রেফারেন্স নেবো কিন্তু, কেমিস্ট্রি রেফারেন্স নিয়ে একটু সুবিধা হবে তাহলে বুঝতে, তাই না? রিলেট করে পড়তে হবে। নো সাবজেক্টস আর ডিফারেন্ট অ্যাকচুয়ালি, ইউ নো। নেক্সট হচ্ছিল নাম্বার 3, অল সাবজেক্টস আর সেম। ইয়েস, চলো নাম্বার 3তে কি আসছি, অ্যানাদার ভেরি ইম্পর্ট্যান্ট টপিক, যে গ্যাসের কোনো স্পেসিফিক ভলিউম অথবা শেপ হয় না। লিখবো আমরা, এটা নাম্বার 3 তো, যাই হোক। নো স্পেসিফিক ভলিউম অর শেপ, ঠিক আছে? যদিও ভলিউম আর শেপ কিন্তু আলাদা জিনিস, বাট আমি জাস্ট এটা দিয়ে লিখলাম। তুমি এটা এইভাবে লেখো, আমার মনে হয় এটা এইভাবে লিখলে বেটার হবে। ভলিউম অ্যান্ড শেপ, ঠিক আছে? এটা তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো। ইট টেক্স ভলিউম অফ কন্টেনার, শেপও কন্টেনারেরই নেবে, খুব স্বাভাবিক বিষয়, ঠিক আছে? সো গ্যাসের কোনো স্পেসিফিক ভলিউম অথবা শেপ হবে না, ইট উইল টেক দ্য শেপ অ্যান্ড দ্য ভলিউম অফ দ্য কন্টেনার, যার মধ্যে রাখছো তার শেপ নিয়ে নেবে, ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়ে গেল আমাদের 3টে পয়েন্ট, দ্যাট শুড বি সুপারবলি ক্লিয়ার, কারেক্ট? তো এবার আমরা এগোতে পারি আমাদের নেক্সট পয়েন্টে। চল নাম্বার 4, নেক্সট পয়েন্ট হলো নাম্বার 4। নাম্বার 4-এ কি আছে দেখি। নাম্বার 4-এ আছে আমাদের কম্প্রেসিবিলিটি, মানে গ্যাসেস আর হাইলি কম্প্রেসিবল। দেখো ভালো করে যদি ক্লাস করো না, তাহলে কিন্তু ভালো করে নোটস নেবে, ভালো করে ক্লাস করবে, তাহলে দেখবে বাড়িতে খুব একটা পড়তে হয় না, তোমারই সময় বাঁচবে, সেটা তুমি আরও অনেক ইউজফুল কাজে দিতে পারো, ঠিক আছে? প্রবলেমস করলে, অঙ্ক করলে, ঠিক আছে? একটুখানি গল্পের বই পড়লে, এগুলো ইম্পর্ট্যান্ট লাইফে, ওগুলোও করবে, ঠিক আছে? গ্যাসেস আর হাইলি কম্প্রেসিবল, কেন? খুব সিম্পল, দেখো এর কারণটা হচ্ছিল গ্যাসে একটা মলিকিউলের থেকে আর একটা মলিকিউলের ডিস্টেন্সটা যেটা রয়েছে, যেটাকে আমরা ইন্টার মলিকিউলার স্পেস অথবা ইন্টার পার্টিকেল ডিস্টেন্স বলছি, দিস ইন্টার মলিকিউলার স্পেস ইজ ভেরি হাই। ভেরি হাই।
তো হাই হওয়াতে কি হচ্ছে, আমরা এই মলিকিউলগুলোকে আরও বেশি কাছে নিয়ে আসতে পারছি, কারণ মাঝখানে তো এমটি স্পেস রয়েছে, ঠিক আছে, এবং সেই জন্যই ইট ইজ ইজিলি কম্প্রেসিবল। কারণটা হলো এটা। কালকে যদি জিজ্ঞেস করে হোয়াই গ্যাসেস আর is highly compressible, তোমাকে অ্যান্সার লিখতে হবে because the intermolecular space between the gas molecules is very high, so we can easily compress gas molecules, ঠিক আছে, it is highly compressible। ঠিক আছে, যেরকম কম্প্রেসিবল হচ্ছে সেরকম থাক তার উল্টোটা, মানে এরা কিন্তু হাইলি এক্সপ্যান্ডেবলও, ঠিক আছে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট জায়গা, ভালো করে বুঝতে হবে আমাদের, ঠিক আছে। দেখো এক্সপ্যান্ডেবল, এক্সপ্যান্ডেবল অনেকে এক্সপ্যান্সিবল লেখে, তুমি যেটা খুশি লিখতে পারো আমার মনে হয়। দেখো মলিকিউল ধরো এতটা স্পেস আছে, তুমি কি করলে, তুমি এখানে হিট এনার্জি দিয়ে দিলে, ঠিক আছে, মানে গরম করে দিলে। যেই গরম করে দেবে এই মলিকিউলগুলো কি হবে, যেই হিট দিলে এই মলিকিউলগুলোতে কি করলে, হিট দিলে কি হবে, মলিকিউলসের কাইনেটিক এনার্জি বাড়বে। মলিকিউলস কাইনেটিক এনার্জি তোমরা এখনো পড়োনি, কিংবা হতে পারে 7-8 হয়তো পড়েছো একটু অর্ধেক। কাইনেটিক এনার্জি হচ্ছে হলো মলিকিউলের মোশনকে ডিফাইন করে, এটা ইটস এ কাইন্ড অফ এনার্জি হুইচ বেসিক্যালি ডিফাইন্স দ্য মোশন অফ দ্য মলিকিউলস, ঠিক আছে। সো কাইনেটিক এনার্জিকে কে দিয়েও ডিনোট করে, কে ইজ ইকাল টু হাফ ইন্টু মাস ইন্টু ভেলোসিটি স্কোয়ার, ঠিক আছে। সো এই মলিকিউলসের কেইটা কি হবে, বেড়ে যাবে, ঠিক আছে। যত তুমি হিট এনার্জি দেবে ওই এনার্জিটাকে অ্যাবজর্ব করে মলিকিউলসের কেইটা বেড়ে যাবে। এটা একটা খুব সুন্দর এক্সাম্পল আমি ছোটবেলায় করতাম আর কি, তোমাদের আমি আইডিয়া দিতে পারি, এটা করে দেখতে পারি, ইটস এ ভেরি নাইস এক্সপেরিমেন্ট। তোমার মা ডেফিনেটলি, মা হোক বাবা হোক যেই হোক না কেন, কি তুমিও দিতে পারো, আমি জানি না বাড়িতে কে দেয়, সেটা হলো পুজো দাও। পুজো দেওয়ার সময় আইদার নকুলদানা কিংবা বাতাসা রাখা, এবং কিছুক্ষণ বাদে তার চারিদিকে ছোট ছোট পিঁপড়ে জমে যায়। একটা কাজ করবে, ওখানে একটা জাস্ট ধূপকাঠি, জ্বলন্ত ধূপকাঠি, মানে ওটা সামনে এনে রাখবে, দেখবি পিঁপড়েগুলো কিরকম ছড়িয়ে যাচ্ছে। এক্স্যাক্ট আন্ডারস্ট্যান্ডিং অথবা অ্যাটলিস্ট ফিল অফ হাউ গ্যাস মলিকিউলস ক্যান এক্সপ্যান্ড, ঠিক আছে। সো মলিকিউলসের কাইনেটিক এনার্জি যেই বেড়ে যাবে, তাহলে কি করবে মলিকিউলরা, তখন কাইনেটিক এনার্জি বেড়ে যাওয়া মানে ভেলোসিটি বেড়ে যাওয়া, মলিকিউলস মুভ অ্যাপার্ট। যেই মলিকিউল দূরে দূরে চলে যাবে তখন কি হবে, ইন্টারমলিকিউলার স্পেস যেটা আছে সেটা বাড়বে, আর সেটা বাড়া মানেই তো এক্সপ্যান্ড করা, তাই না, সেটা বাড়া মানেই তো এক্সপ্যান্ড করা। এটা ছাড়াও আরেকভাবে এক্সপ্যান্ড করা যেতে পারে, ঠিক আছে। কিভাবে, তুমি যদি প্রেশার কমিয়ে দাও, দেখো প্রেশার যদি বাড়িয়ে দাও তাহলে কম্প্রেস হচ্ছে, ওই স্পেসটা কি হচ্ছে, এদিকে চলে আসছে। এবার তুমি প্রেশার কমিয়ে দিলে, বাইরে থেকে যে প্রেশারটা আছে প্রেশার কমিয়ে দিলে, প্রেশার যখনই তুমি বাড়িয়ে দিচ্ছ তখন কি হচ্ছে, মলিকিউলসগুলো অত বেশি এদিক ওদিক করতে পারছে না, ঠিক। এবার প্রেশার তুমি কমিয়ে দিচ্ছ, তখন মলিকিউলসগুলো আবার লাফালাফি শুরু করে দেবে, যেই লাফালাফি শুরু করে দেবে আবার তারা দূরে চলে যাবে, তাহলেও কিন্তু ইন্টারমলিকুলার স্পেস বাড়বে এবং এক্সপ্যানশন হবে। সো হিটও করতে পারো, আর একটা ওয়ে কি আছে, অলসো ইফ প্রেশার ডিক্রিজেস intermolecular space decreases, ঠিক, বেড়ে যাবে। আশা করি বোঝা গেছে। তাহলে এক্সপ্যান্ডেবল অ্যান্ড কম্প্রেসিবল দুটো জিনিসই আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, তাই তো। চলো এবার পরের পার্টে। আমরা কি পড়লাম, এক্সপ্যানশন আর তোমার কম্প্রেশন, এই দুটো জিনিসের সম্বন্ধে একটা মিনিমালিস্টিক আইডিয়া তো আমাদের হয়ে গেছে। এইবার আমরা যে জিনিসটা স্টাডি করব সেটা হচ্ছিল, এর উপরে আমরা সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা নিয়ে কাজ করছি সেটা দেখো, সেটা হলো বেসিক্যালি ইন্টারমলিকিউলার স্পেস। তুমি কাজ করছো কিন্তু ইন্টারমলিকিউলার স্পেস নিয়ে, আর কিচ্ছু নিয়ে কাজ করছো না কিন্তু। সেই যে প্রথম শিখেছো ইন্টারমলিকুলার স্পেস বেশি হয়, সেটাকেই ভাঙিয়েই খাচ্ছি আমরা। এইবার দেখো নেক্সট হচ্ছে হলো, এই যে আমরা শিখলাম যে আমাদের আইদার তুমি প্রেশার কমিয়ে দাও অথবা
টেম্পারেচার বাড়িয়ে দাও, অথবা তুমি ওই হিট এনার্জি দাও, ঠিক আছে। এই দুটো জিনিস করলে তোমার এই ইন্টার মলিকুলার স্পেসটা কি হচ্ছে, ইন্টার মলিকুলার স্পেস প্রেশার কমিয়ে দিলে বাড়বে, টেম্পারেচার বাড়িয়ে দিলে বাড়বে, ঠিক আছে, ইন্টার মলিকুলার স্পেস বেড়ে যাচ্ছে। তাহলে ঠিক যদি আমি উল্টো কাজটা করি, লাইক আমি যদি প্রেশারটা বাড়িয়ে দিই আর টেম্পারেচারটা কমিয়ে দিই, অথবা যে কোনো একটা করি, তাহলে ইন্টারমলিকুলার স্পেস কি হবে? তুমি তো বলতে পারবে এটা। প্রেশার বাড়িয়ে দিলে ইন্টারমলিকুলার স্পেস কি হবে? প্রেশার বাড়িয়ে দিচ্ছ, হুম হুম ইন্টারমলিকুলার স্পেস কমে যাবে, তাই তো? ইন্টারমলিকুলার স্পেস কমে যাবে। তো প্রেশার বাড়িয়ে দিলে ইন্টারমলিকুলার স্পেস যেহেতু কমে যাবে, তো সেহেতু আমি কি বলতে পারি, সরি, আস্তে আস্তে করে এই মলিকিউলগুলো যেগুলো দূরে দূরে ছিল সেগুলো কাছাকাছি আসবে, ঠিক আছে, আরও প্রেশার বাড়ালাম, এরকম হয়ে যাবে, ঠিক তো? বোঝা গেছে? হবে তো? এবার ভাবো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিকুইড অ্যান্ড গ্যাস? লিকুইডে ইন্টারমলিকুলার স্পেস ওয়াজ লো, গ্যাসে ইন্টারমলিকুলার স্পেস ওয়াজ লার্জ। বোঝা গেছে? তার মানে আমি প্রেশার বাড়িয়ে অথবা টেম্পারেচার কমিয়ে ইন্টারমলিকুলার স্পেসটা আস্তে আস্তে কাছে আনছি, তাহলে আস্তে আস্তে গ্যাস লিকুইড হয়ে যাচ্ছে না? বোঝা গেছে? তো আশা করি এবার বলা যায় ইজিলি যে গ্যাসেস ক্যান বি লিকুইফাইড, গ্যাসেস ক্যান বি লিকুইফাইড, ইজিলি। এটা করতে পারছো কেন? সিম্পল ব্যাপার, তুমি একে ইজিলি কম্প্রেস করতে পারো, কম্প্রেস করলে ইন্টারমলিকুলার স্পেস, তুমি যেটা ভেতরে মাঝখানে যে অনেক অনেক স্পেস আছে ওটা কমে যাবে, আর কমে গেলে ওটা ধীরে ধীরে লিকুইড হয়ে যাবে। সো নর্মালি গ্যাসকে লিকুইফাই করার জন্য আমরা দুটো কাজই একসাথে করি, প্রেশারও বাড়াই, টেম্পারেচারও কমাই, শুধু একটা দিয়ে এফিশিয়েন্টলি করা যায় না, ঠিক আছে? ওগুলো নিয়ে কোনো একদিন পরে ডিসকাস করব, লিকুইফ্যাকশন অফ গ্যাসেস নিয়ে যখন থাকবে সিলেবাসে। আজকে আমাদের একটু এগিয়ে যাওয়ার পালা। নেক্সট আমরা অলরেডি পড়লাম, কি পড়লাম আমরা, আবার একটু কালার চেঞ্জ করে দিই, যে ইন্টারমলিকুলার স্পেস নাকি গ্যাসে হাই, ইন্টারমলিকুলার স্পেস নাকি গ্যাসে হাই, স্পেস গ্যাসেসদের জন্য লার্জ। তার মানে আমি কি এখান থেকে বলতে পারি নাম্বার অফ গ্যাস মলিকিউলস, যেহেতু ইন্টারমলিকুলার স্পেস হাই, তার মানে একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ ভলিউমের মধ্যে খুব বেশি গ্যাস মলিকিউল থাকবে না, পার ইউনিট ভলিউম ইজ লেস। ঠিক, যদি মলিকিউলই কম থাকে তাহলে মাস অফ গ্যাস বাই ভলিউম কম হবে, মলিকিউলই কম, যদি বেশি মলিকিউল থাকে মাস বেশি হবে, যদি কম মলিকিউল থাকে মাস কম হবে, তাহলে কি আমি বলতে পারি মাস বাই ভলিউম ডেন্সিটি কম হবে? এই জন্যই আমরা বলতে পারি গ্যাসেসদের ডেন্সিটি কম হবে। তাহলে আমি এখানে এই টোটাল পার্ট যেটা করলাম, আমি জানি না কত নম্বরে এক্স্যাক্টলি আছি আমরা, চলো একটু নাম্বারিংটা করে নিই। এক্সপ্যান্ডেবলে আমরা 5 নম্বরে ছিলাম, আচ্ছা তাহলে 6 নম্বর এবং 7 নম্বর হয়েছে আমাদের এখানে, এটা আসলে 6 নম্বর আর এটা হলো নাম্বার 7, ঠিক আছে? বোঝা গেছে ওয়াই গ্যাসেস হ্যাভ লেস ডেন্সিটি, কারণ কি ইন্টারমলিকুলার স্পেস হাই, তাহলে নাম্বার অফ গ্যাস মলিকিউলস পার ইউনিট ভলিউম উইল বি লেস, তাহলে মাস অফ দ্য গ্যাস বাই ভলিউম উইল বি লেস, তাহলে ডেন্সিটি উইল বি লেস। সো উই হ্যাভ টু অ্যাপ্রোচ ইট অ্যানালিটিক্যালি, এইভাবে লিখতে হবে, লেখাটাও যখন লিখবো আমি এইভাবে লিখবো, আমার পড়াশোনাটা এইভাবে করতে হবে, রাদার দ্যান প্যারাগ্রাফ রাইটিং আই রিয়েলি ডোন্ট লাইক, অনেককেই তোমাদের আগেও বলেছি, এভাবে তোমাকে পড়তে হবে, ঠিক আছে? এটা একটা পার্ট হলো।
এবার আর একটা জিনিস আছে তোমাদের, সেটা আমাকে দেখিয়ে দিতে হবে তোমাদের, সেটা হলো ডিফিউশন। ডিফিউশন, সো ডিফিউশন বলতে আমি কি বুঝি? অনেকবার শুনেছো এবং এটাও শুনেছো যে গ্যাসেসের ক্ষেত্রে ডিফিউশন লিকুইডের থেকে বেশি হয় এবং লিকুইডের ডিফিউশন সলিডের থেকে বেশি হয়। কেন হয় বোঝার চেষ্টা করো। আমরা আজকে প্রথমেই পড়েছিলাম যে ভলিউম অ্যাভেলেবেল, মানে গ্যাসেস, আমি উপরে নিয়ে যাচ্ছি একবার দেখার জন্য, তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। এই যে এখানে গ্যাস ল পড়েছিলাম, এখানে ভলিউম অ্যাভেলেবেল যেটা, সেটা হলো কন্টেনার মাইনাস গ্যাস মলিকিউল। তো ভলিউম অ্যাভেলেবেলটা অলমোস্ট কি ছিল, কন্টেনারেরই ভলিউম ছিল, মানে একটা মলিকিউলের কাছে অলমোস্ট পুরো কন্টেনার জায়গা থেকে যায় খেলার জন্য। কেন থাকে? কারণ কি ইন্টারমলিকুলার স্পেসটা বেশি। যদি এরকম হতো এখানে ভর্তি 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 মলিকিউল, ঠিক আছে, যদি এরকম হতো, ধরো সলিডের ক্ষেত্রে যেরকম হয়, এরকম হয়, তাহলে এখানে দেখো র্যান্ডম মুভমেন্ট করার জায়গাই নেই, তাই জন্য মুভমেন্ট করতে পারে না। কিন্তু গ্যাসে কি সুবিধা, গ্যাসে ধরো এই এতটা জায়গায়, এই জায়গাটাতেই একটা গ্যাস মলিকিউল আছে। লিকুইডেও তুমি দেখো, ধরো এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন গ্যাস, লিকুইড অ্যান্ড সলিড। তাহলে গ্যাসের এই মলিকিউলটা কিন্তু এদিক ওদিক মুভ করতে পারবে, ওর কাছে জায়গা আছে, কিন্তু এর কাছে তো জায়গাই নেই। একটা যদি মুভমেন্ট করতে হয় তাহলে তো জায়গা লাগবে, তাকে মুভমেন্ট করতে গেলে জায়গাই নেই। দ্য ইন্টারমলিকুলার স্পেস ইজ নাল ইন কেস অফ সলিড। তাই জন্য গ্যাসেসের ডিফিউশন সব থেকে হাইয়েস্ট রেটে হয়। গ্যাসেসের ডিফিউশন কি হবে, সব থেকে হাইয়েস্ট রেটে হবে। বুঝতে পারছো তো? তো আমাকে এবার যদি বলো স্যার ডিফিউশনে তো ডেফিনেশনটা জানলাম না। আরে ডেফিনেশনে কি সব লেখা আছে রে বাবা, মাথায় লেখা আছে সব। দেয়ার ইজ সামথিং কল্ড মাইন্ড প্যালেস। ঠিক আছে, দেখো ডিফিউশন কি জিনিস অবশ্যই এটাও জানতে হবে। ডিফিউশন হচ্ছে হলো গ্র্যাজুয়াল মিক্সিং অফ টু সাবস্টেন্সেস হোয়েন কেপ্ট ইন কন্ট্যাক্ট। gradual mixing of two substances when kept in contact। এবার প্রশ্ন দাঁড়াচ্ছে, এটা এখানে কি হলো ব্যাপারটা বুঝলাম না, আরেকবার বলে দাও। ডেফিনেটলি অনেকের মাথায় আছে এটা, তো আরেকবার বলে দিচ্ছি। এই গ্যাস মলিকিউলগুলো অনেক জায়গা পাচ্ছে মুভ করার। তাহলে ধরো কালকে আমাকে এরকম একটা মেমব্রেন দেওয়া আছে যেখানে একটা ফুটো 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 করা আছে, ঠিক আছে, এখানে রয়েছে ধরো কার্বন ডাইঅক্সাইড আর এখানে রয়েছে সালফার ডাইঅক্সাইড। তোমরা সবাই জানো সালফার ডাইঅক্সাইডের একটা পাঞ্জেন্ট স্মেল আছে, কার্বন ডাইঅক্সাইডের কিন্তু এসব কিছু নেই। এবার এ দেখো ইজিলি মুভ করতে পারবে, দিস হ্যাজ সো মাচ অ্যামাউন্ট অফ স্পেস, ইজিলি মুভ করতে পারবে। আমি বলছি না কার্বন ডাইঅক্সাইড মুভ করছে না, কার্বন ডাইঅক্সাইডও এদিকে মুভ করছে। সো বিকজ দেয়ার ইজ সো মাচ অ্যামাউন্ট অফ স্পেস ইন বিটুইন দ্য গ্যাস মলিকিউলস, এরা যে কোনো দিকে যে কোনো সময় মুভ করতে পারবে। দে ক্যান মিক্স রিয়েলি ইজিলি কম্পেয়ার টু লিকুইড অর সলিডস। কেন কি ওদের কাছে জায়গা অতটা বেশি থাকে না, সলিডের তো একেবারেই থাকে না। তাই বলে কি সলিড সলিড ডিফিউশন হয় না? হয়, অনেক বছর লাগে। হবে, একটা লোহার সঙ্গে একটা তামা রেখে চাপ দিয়ে রেখে দাও, 3-4 বছর বাদে দেখবে ও আর ইয়ে করতে পারছো না, দুটোকে সরাতে পারছো না। দেখবে একটু হলেও লোহার পাত তামার মধ্যে ঢুকে গেছে, তামার কিছুটা পার্ট লোহার মধ্যে ঢুকে গেছে। দ্যাট ইজ কল্ড সলিড সলিড ডিফিউশন। সেটাও হয়, বাট সেটা কিন্তু অনেক স্লো রেটে হয়। বাট তুমি যদি আজকে একটা কোনো ধরো তোমার কাছে কোনো একটা গ্যাস রয়েছে, তার জাস্ট ছিপিটা যদি এরকমভাবে খুলে দাও, ধরো এটা তো এখন এটার মধ্যে কিছুই নেই এনিওয়েজ, তো এই ছিপিটা ধরো আমি ধরে নাও এটার মধ্যে কার্বন মনোক্সাইড আছে, তো এই ছিপিটা একটুখানি যদি আমি এরকম খুলে দিই, সাথে সাথে টোটাল রুমে কার্বন মনোক্সাইড ছড়িয়ে যাবে, তাই তো? তো দ্যাট ইজ ইট, সিম্পল ব্যাপার। কেন ছড়াবে? বিকজ দিস ইজ এ গ্যাস। এটা যদি গ্যাস না হতো ডেফিনেটলি ছড়াতো না, তো অজানার কিছু নেই, গ্যাস না হলে ছড়াতো না, এখন গ্যাস তাই জন্য ছড়িয়ে গেছে। বোঝা গেছে? সো দিস ইজ হাউ থিংস প্রোপাগেট। ডিফিউশনে এটা হয়, গ্র্যাজুয়াল মিক্সিং অফ টু সাবস্টেন্সেস ওয়েন কেপ্ট ইন কন্ট্যাক্ট। বোঝা গেছে ডিফিউশন সম্বন্ধে? এইগুলো আমাদের কাইনেটিক মলিকিউলার থিওরি। ঠিক আছে, আজকে আমরা একটা জিনিস পড়েছি যেটা বলেছিলাম কাইনেটিক এনার্জি, যেটা মলিকিউলার মোশনকে ডিনোট করে, রাইট?
কাইনেটিক এনার্জি যেটা মলিকুলার মোশনকে ডিনোট করে। সো সেখানে আমরা পড়েছিলাম যে কে ইজ ইকাল টু হাফ mv স্কোয়ার, ঠিক আছে। সো এটা সম্বন্ধে একটু পড়বো উইথ রেসপেক্ট টু গ্যাসেস, ঠিক আছে, এটাই হেডিং দাও, কোনো অসুবিধা কিছু নেই। এই যে কাইনেটিক এনার্জি যেটা হয় উইথ রেসপেক্ট টু গ্যাসেস, এর যে মলিকুলার মোশনটাকে ডিনোট করে, মানে কাইনেটিক এনার্জিটাই গ্যাসের মলিকুলার মোশন। সো এই কাইনেটিক এনার্জি অফ এনি গ্যাস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাবসলিউট টেম্পারেচার, ঠিক আছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাবসলিউট টেম্পারেচার, ঠিক আছে। অ্যাবসলিউট টেম্পারেচার মানে কি, এই টেম্পারেচারটাকে আমাকে কেলভিন স্কেলে নিতে হবে, এই টেম্পারেচারটাকে আমাকে কেলভিন স্কেলে নিতে হবে, ঠিক আছে। সো তার মানে আমি এটাকে এরকম লিখতে পারি যে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু সার্টেন কনস্ট্যান্ট ইনটু টি, লিখতে পারি আমি, যদি এটা আমার কাছে জানা থাকে, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাবসলিউট টেম্পারেচার, ঠিক। তাহলে যদি তাই হয়, তাহলে হোয়েন টেম্পারেচার ইজ ইকুয়াল টু 0 কেলভিন, কেলভিনে কিন্তু কখনো ডিগ্রি দেবে না, এটা মাথায় রাখবে, কেলভিনে কখনো ডিগ্রি দেবে না, অ্যাবসলিউট স্কেলে ডিগ্রি হয় না, ঠিক আছে। when temperature is equal to 0 কেলভিন, তাহলে কাইনেটিক এনার্জি কত হবে, 0। তার মানে এই কন্ডিশনটা হচ্ছে হলো যখন মলিকুলার মোশন অফ গ্যাস আর থাকে না, আমরা এটাকে এভাবে লিখি, when molecular motion of gases cease, molecular motion of gases cease, ঠিক আছে, সিস করে যায় মানে বন্ধ হয়ে যায় মলিকুলার মোশন, ক্লিয়ার সবার কাছে। সো মলিকুলার মোশন যখন সিস করে যায় তখনই এটা ম্যাটার করে, ঠিক আছে। কেন ম্যাটার করে, কারণ কি এই যে টেম্পারেচারটা যেটাকে 0 কেলভিন বলছি, এটা হলো -273, টু বি এক্স্যাক্ট 273.16 ডিগ্রি সেলসিয়াস, বাট তোমরা আপাতত এটাকে -273 ডিগ্রি সেলসিয়াস হিসেবে লিখতে পারো। এটাকে আমরা বলি, কি বলি আমরা এটাকে বলি অ্যাবসলিউট জিরো, অ্যাবসলিউট জিরো। অনেক সময় তোমাদের কোশ্চেন আসতে পারে এবং আসা উচিত, হোয়াই ইট ইজ কল্ড অ্যাবসলিউট জিরো, তাহলে তার অ্যান্সারটা আমরা কি লিখব, ঠিক যা আমি করেছি সেটাই লিখবে, এভাবেই লিখবে যে কাইনেটিক এনার্জি, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, এটাকে জেনারেলি বলে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, ঠিক আছে, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাবসলিউট টেম্পারেচার, ঠিক আছে। সো এটা লিখলে হলো, সো হোয়েন টি ইজ ইকুয়াল টু 0 কেলভিন, কাইনেটিক এনার্জি উইল বি 0, এবং কাইনেটিক এনার্জি 0 মানে মলিকুলার মোশন অফ দ্য গ্যাস সিজ করে যায়, মানে মলিকুলার মোশন কিছু থাকে না, গ্যাসের কোনো গ্যাস মলিকিউলসদের কোনো মোশনই থাকে না, মানে যেটা গ্যাসের বেসিক মানে আন্ডারস্ট্যান্ডিং ছিল আমাদের, যে গ্যাসের মলিকিউলগুলো এদিক ওদিক মোশন করবে, সেই মোশনটাই থাকে না। যদি সেই মোশনটাই না থাকে তাহলে তো আমি ওটাকে গ্যাসই বলতে পারি না, রাইট, কারণ ওটা তো গ্যাসের একটা প্রপার্টি আমরা পড়েছিলাম, একটা আইডিয়াল গ্যাস তো বলতে পারি না, রাইট। সো এরকম একটা কন্ডিশন যেখানে মলিকুলার মোশন পুরোপুরি সিজ হয়ে যায় তাকে আমরা অ্যাবসলিউট জিরো বলি, ঠিক আছে। তাহলে অ্যাবসলিউট জিরো কাকে বলছি আমরা, যখন গ্যাসের মলিকুলার মোশন সিজ করে, তাই জন্য আমরা অ্যাবসলিউট জিরো বলছি, 0 কেলভিন বলে অ্যাবসলিউট জিরো বলছি না, মলিকুলার মোশন জিরো হয়ে যাচ্ছে বলে অ্যাবসলিউট জিরো বলছি। সো প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড দ্য সিগনিফিকেন্স অফ দিস ল্যাঙ্গুয়েজ। This 0 means the molecular motion has become 0. This 0 does not mean that 0 Kelvin. Clear? Interesting? চলো, বুঝতে পেরেছো আশা করি সবাই। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি the temperature, লেখো temperature at which molecular motion ceases, ঠিক আছে, এই টেম্পারেচারটাকে আমরা অ্যাবসলিউট জিরো বলবো, বাট সিগনিফিকেন্স ইজ সিজিং অফ মলিকুলার মোশন। আচ্ছা, নেক্সট হচ্ছে হলো দিস ইজ এ থিওরিটিক্যাল কনসেপ্ট, এটা কিন্তু প্র্যাকটিক্যালি অ্যাচিভেবল না, মানে -273 ডিগ্রি সেলসিয়াস ইজ নট প্র্যাকটিক্যালি অ্যাচিভেবল, ঠিক আছে। হয়ে গেল। আচ্ছা,
এবার যেহেতু তোমরা গ্যাস ল পড়বে, আজকের ক্লাসের একদম লাস্ট পার্টে আছি আজকে আমরা। খুব বেশি আমি একদিনে পড়ানো পছন্দ করি না, অ্যাটলিস্ট ওয়েন ইট ইজ অ্যান অনলাইন ক্লাস, ঠিক আছে। অফলাইন ক্লাসে চলো অনেকটা এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে, বাট অনলাইন ক্লাসে আই অলওয়েজ গো ফর শর্ট ক্লাসেস, কনসাইজ ক্লাসেস, কনসেপচুয়াল শর্ট কম্প্যাক্ট ক্লাসেস, ঠিক আছে। সো দুটো তিনটে জিনিস তোমাকে জানতে হবে, সেটা হচ্ছিল আমরা বেসিক্যালি এখানে তিনটে প্যারামিটার নিয়ে কাজ করব। একটা হলো ভলিউম, একটা হলো প্রেশার, একটা টেম্পারেচার। আমার গ্যাস লতে টেম্পারেচার শুধুমাত্র কেলভিন স্কেলেই তোমরা ইউজ করবে, অ্যাকচুয়ালি অ্যাবসলিউট স্কেলে ইউজ করতে হয়, কেলভিন ছাড়াও অ্যাবসলিউট স্কেল হয়, বাট তোমাদের সিলেবাসে অনলি কেলভিন স্কেল আছে, তাই জন্য আমরা কেলভিন স্কেলেই থাকবো। আশা করি সবাই জানো কেলভিন স্কেলের এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে, আশা করি রাখবে সবাই। সাথে এটাও রেখো, এটা যদিও খুব একটা কাজে লাগবে না যদি একান্ত ফারেনহাইট না দিয়ে দেয়, যদি একান্ত ফারেনহাইট না দিয়ে দেয় এটা কাজে লাগবে না, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হলো প্রেশার। প্রেশারের জন্য তোমার কি লাগবে? প্রেশারের জন্য কিন্তু অনেকগুলো ইউনিট লাগবে, অনেকগুলো ইউনিট লাগবে, অ্যাটলিস্ট 3-4টে তো করতেই হবে। লাইক আমাদের জানতে হবে 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার ইজ ইকাল টু 760 মিলিমিটার অফ মার্কারি কলম। এগুলো কেন কি হয় এটা তুমি ফিজিক্সে জানবে, ঠিক আছে। ফিজিক্সে প্রেশার চ্যাপ্টারে এগুলো কেন 760 মিলিমিটার মার্কারি হয় না, ইচ অ্যান্ড এভরিথিং ক্লিয়ারলি এক্সপ্লেন করা হয়। 76 সেন্টিমিটার মার্কারি, ঠিক আছে, এটাও হতে পারে। আচ্ছা, 1 টর, টর কথাটা টরিসেলি বলে একজন সায়েন্টিস্ট থেকে আসছে, ঠিক আছে। 1 টর এটাও কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট। সো টর আর মিলিমিটার মার্কারির মধ্যে কোনো ডিফারেন্স নেই, টর আর মিলিমিটার মার্কারির মধ্যে কোনো ডিফারেন্স নেই। তুমি এটাকে ডাইরেক্টলি 1 mmHg লিখতে পারো, ঠিক আছে। তাহলে টর দেখলে ঘাবড়াবে না, ওকে, জাস্ট এগিয়ে যাবে। এবার আরও কিছু আছে লাইক প্যাসকেল। প্যাসকেল ইজ অলসো এ ইউনিট অফ প্রেশার, বাট প্যাসকেলটা তোমার গ্যাস লতে খুব একটা ইউজ হবে না, তাই জন্য আমি এটাকে স্ট্রাইক অফ করলাম। তুমি জাস্ট জেনে রাখতে পারো যে 1 বার বলে একটা ইউনিট আছে, সো 1 বার ইজ ইকাল টু 10⁵ প্যাসকেল, এটা জেনে রাখতে পারো, বাট এটা খুব একটা ইউজ হবে না প্যাসকেলটা, ঠিক আছে। আচ্ছা, 1 atmosphere is equal to 1.01325 bar, ঠিক আছে। so just can check this out, এগুলো ইজি জিনিস আছে, খুব একটা কোনো চাপের কিছু নেই, সব সোজা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা এগোচ্ছি। এখানে তোমার আমি বলে দিচ্ছি কাজে শুধুমাত্র এটুকু লাগবে, এর বাইরে কিন্তু কাজে লাগবে না, ঠিক আছে। এগুলো করার দরকার নেই, মাথা খারাপ করে কি লাভ আছে বাবা যখন এটুকুতে হয়ে যাবে, ঠিক আছে। আমি বলছি এর বেশি লাগবে না, এটুকুই রাখো, ঠিক। নেক্সট, ভলিউমের কি কি ইউনিট লাগবে, এখানে আমি তোমাদের দুটো জিনিস বলে দেবো। 1 মিলিলিটার ইজ ইকাল টু 1 সেন্টিমিটার কিউব, এটা খুব কাজে লাগে। এছাড়া 1 কিলোলিটার ইজ ইকাল টু 1 মিটার কিউব, ব্যাস, তার মধ্যে বেশিরভাগ সময় এটা কাজে লাগবে। গ্যাস লতে যখন আমরা ইউনিট ইউজ করব আমাদের মাথায় রাখতে হবে যে ভলিউম অথবা প্রেশারের যে ইউনিটগুলো হবে সেগুলো যেন সবসময় আমি সেম ইউনিট ইউজ করি। এরকম নয় যে আমাকে এসআই ইউনিট ইউজ করতে হবে, সিজিএস ইউজ করতে হবে, না, আমি যেন সেম ইউনিট ইউজ করি, এটা মাথায় রাখবে, ক্লিয়ার। নেক্সট হচ্ছে হলো টেম্পারেচারের ক্ষেত্রে আমি শুধু কেলভিনটাকে ইউজ করব, ঠিক আছে। ব্যাস, এইটুকুতে আজকে আমরা আমাদের ক্লাস এন্ড করছি, আমাদের ফার্স্ট ক্লাস অন গ্যাস ল। I hope each and everybody have understood আর you have liked the concepts of gas law। এর পরের দিন আমরা বয়েলস ল দিয়ে শুরু করব, মানে ডাইরেক্টলি আমরা গ্যাস লগুলোর মধ্যে ঢুকবো, বয়েলস ল, চার্লস ল, আর লাস্টে গিয়ে দ্য টোটাল গ্যাস ইকুয়েশন, ঠিক আছে। এরপরে আর টাইম লাগবে না, যদি এই ক্লাসটা ঠিক করে থাকো তার মানে তোমার বেসিক পার্ট হয়ে গেছে, টেনশন নেওয়ার কিছু নেই, এরপরে আর কোনো সময় লাগবে না। যা প্রবলেম হবে কোনো টেনশন নেই, আমরা ডাউট সেশনে এগুলো নিয়ে ডিসকাস করব, প্রতিটা প্রবলেম অ্যাবসলিউটলি ক্লিয়ার হয়ে যাবে just after this class, clear? Okay, with that thank you very much each and every one of you for joining the class, and let's hope for great understanding in the next class.